ভারত পাকিস্তানের মধ্যে পঞ্চম যুদ্ধ শুরু হতে হতে সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে দুই দেশ। পেহেলগাঁও সন্ত্রাসের জবাব দিতে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর শুরুর 4 দিনের মাথায় কেন আচমকা সংঘর্ষ বিরতি হলো, এর নেপথ্যে গূঢ় রহস্য কি? সত্যিই কি 4000 মাইল দূরে বসে দুপক্ষকে ধমক দিয়ে একটা সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প? এমন হাজারো প্রশ্নের সঠিক উত্তর আমাদের কারোর জানা নেই। ভারত এবং পাকিস্তান দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। সীমান্তে গোলাগুলি বন্ধের পর এখন চলছে দু তরফের ভাষ্যের লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাতি ঠুকে বলেছেন তার মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। তার শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। দেশের দুশ্মনরা টের পেয়েছে যখন সিন্দুর বারুদে পরিণত হয় তার ফল কি হয়। প্রধানমন্ত্রী মোদী বলে দিয়েছেন অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি। ওদিকে পাকিস্তান তাদের বিজয় উৎসবের অঙ্গ হিসাবে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শালের মতো বিরল পদে পদোন্নতি দিয়েছে। 67 বছর আগে 1958 সালে পাকিস্তানের সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর তৎকালীন সেনাপ্রধান আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছিলেন। তার এতগুলো বছর পর আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। এর অর্থ হলো দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই যুযুধান দেশই নিজেদের মতো করে যুদ্ধের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাইছে। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর আমরা পাকিস্তানে ঢুকে মেরেছি। প্রধানমন্ত্রীর ভাষায় আমরা ওদের ছাতিতে আঘাত করেছি। মানুষ সত্যিটা জানতে চায়, আমরাও সেই সত্যের কাছেই একমাত্র দায়বদ্ধ। যদি প্রশ্ন করেন 4 দিনের সংঘর্ষে লাভ হলো কার, ভারত নাকি পাকিস্তানের, তার উত্তর এখনই এক বাক্যে দেওয়া সম্ভব নয়। আরো অনেক দিন এই নিয়ে তর্ক বিতর্ক চলবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন 4 দিনের সংঘর্ষে অলক্ষ্যে লাভ হয়েছে যার, তার নাম চীন। কিভাবে, আজ সেটাই আপনাদের জানাবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। প্রথমেই বলি, অপারেশন সিন্দুর এখনই বন্ধ হয়নি। একটা ইনিংস বা বলতে পারেন তার ট্রেলার শেষ হয়েছে মাত্র। অপারেশন সিন্দুর একটা বার্তা স্পষ্ট করে দিয়েছে, তা হলো ভারতের বুকে কোনো রকম সন্ত্রাসী হামলা হলে ভারতের পরাক্রমী সেনা তাদের শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে তিলার্ধ দেরি করবে না। তবে এই ট্রেলারে তৃতীয় পক্ষ হিসেবে অলক্ষ্যে কিন্তু বিজয়ী হয়েছে চীন। একে বলা যেতে পারে থার্ড পার্টি গেইনার। এই ধরনের বিজয়ীকে কূটনীতির পরিভাষায় বলা হয় শর্ট টার্ম গেইনার। পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিতে ভারত মূলত যেই অস্ত্রে কামাল দেখিয়েছে তা হলো ফরাসি যুদ্ধবিমান রাফাল, রুশ MiG-29, রাশিয়ার সুখোই এভিয়েশনের তৈরি SU-30 এবং সুখোইয়ের আধুনিক সংস্করণ MKI। এর সঙ্গে ব্রহ্মোস মিসাইল, রুশ এয়ার ডিফেন্স সিস্টেম S-400, যার পোশাকি নাম সুদর্শন চক্র। মূলত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রেই 22 মিনিটের মধ্যে পাকিস্তানে থাকা 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ব্রহ্মোসের শক্তিতেই নষ্ট হয়েছে পাকিস্তানের নূর খান এয়ারবেস। অপারেশন সিন্দুরের পাল্টা পাকিস্তান যে সামরিক অভিযান শুরু করে তার নাম ছিল বুনিয়ান উল মারসুস। এখানে পাকিস্তানের হাতিয়ার ছিল চীনের তৈরি J-10C এবং JF-17 যুদ্ধবিমান। সেই সঙ্গে এয়ার টু এয়ার মিসাইল হিসেবে পাকিস্তান ব্যবহার করেছে চীনের তৈরি PL-15। চীনা অস্ত্র কতটা কি কামাল দেখিয়েছে চীন আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি, বরং ভারত এবং পাকিস্তান দুটো আলাদা ভাষ্য তৈরি করেছে। তবে সত্য এই যে চীনা অস্ত্রশস্ত্র যা এতদিন পরীক্ষিত ছিল না, এই সংঘর্ষে সেই সব অস্ত্রের এক দফা পরীক্ষা হয়ে গেল এবং সেই পরীক্ষায় পাশ করলো চীনা অস্ত্র। আপনি পাল্টা প্রশ্ন করতেই পারেন, কে বলল পাশ করেছে? কারণ মুখের কথার দরকার নেই। পাশ না করলে ভারত পাক যুদ্ধের আবহে চীনের বিভিন্ন প্রতিরক্ষা কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়ত না। বাজারে যারা লাখ লাখ ডলার নিবেশ করেন তারা বাজারটা বোঝেন। চীনের এভিক চেংদু এয়ারক্রাফট কোম্পানি, যারা J-10C এবং JF-17 যুদ্ধবিমান তৈরি করে, মূলত যে 2 বিমান ব্যবহার করেছিল পাকিস্তান, যুদ্ধের আবহে ওই কোম্পানির শেয়ারের দর বেড়েছিল 36%।
এভিক এরোস্পেস, যারা সামরিক বিমান এবং কপ্টার তৈরি করেছে। হংকং স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ারের দর বেড়েছে 6%। একইভাবে শেয়ার চড়েছে চীনের সামরিক ইলেকট্রনিক্স যন্ত্র নির্মাতা সংস্থা জুজৌ হোংডা ইলেকট্রনিক্সের। আসলে ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘর্ষ যতটা রিয়েলিটি তুলে ধরেছে, তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে পারসেপশন বা ধারণা। এই দৃষ্টিকোণ থেকে দেখলেও চীন সংঘর্ষে আপাতত গেইনার। দেখুন, দিল্লি খুব ভালো জানে চীন পাকিস্তানকে যেই সব যুদ্ধ বিমান দিয়েছে সেগুলো তুলনামূলকভাবে পুরনো মডেলের। বেইজিং ইতিমধ্যে আরও উন্নত J-20 স্টিলথ যুদ্ধ বিমান নিজেদের বাহিনীতে যুক্ত করেছে, যা রাডার এড়াতে সক্ষম। একইভাবে চীনও জানে যে রাফাল দিয়ে ভারত যুদ্ধ করলেও তার আরও উন্নত সংস্করণ ফ্রান্স তৈরি করে ফেলবে। চীনের কোনো ঘটনা সেই দেশের কমিউনিস্ট পার্টি না চাইলে বাইরে আসার জো নেই। তবে চীনা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট থেকে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভারত পাক সংঘর্ষ বিরতির পর চীনা সৈন্যের একাংশ নাচ গান করে ফুর্তি করেছে। ব্যবসার আয়তনের প্রশ্নে বিশ্বের সবচেয়ে বড় বাজার অস্ত্রশস্ত্র। মার্কিন সূত্র উদ্ধৃত করে ব্রিটেনের সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন দাবি করেছিল সম্ভবত চীনের J-10 যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান আকাশে ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বিতা করেছে। একটি ভাঙাচোরা ফাইটার জেটের ছবি সামনে এনে পাকিস্তান দাবি করেছে J-10 দিয়েই ভারতের একটি রাফালকে তারা মাটিতে নামিয়ে দিয়েছে। যদিও এই ঘটনার সত্যতা পুরোপুরি নস্যাৎ করেছে নয়াদিল্লি। ভারতীয় বায়ুসেনার ফিল্ড মার্শাল AK ভারতী সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করেছি এবং আমাদের সব পাইলট ঘরে ফিরে এসেছেন। কিন্তু পাকিস্তানের এমন দাবির পরেই রাফালের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো এভিয়েশনের শেয়ারের দরে পতন ঘটে। সংঘর্ষ বিরতির পর এই পর্যন্ত দাসোর শেয়ার পড়েছে 7%। মোট কথা, রাফালের সঙ্গে J-10C বিমানের প্রতিদ্বন্দ্বিতাকে চীনা বিমানের সাফল্য হিসেবে দেখেছে সংশ্লিষ্ট মহল। এদিকে ভারত, পাকিস্তান, চীন এক তপ্ত কূটনৈতিক ত্রিকোণ আবহে শিল্পপতি মুকেশ আম্বানির একমাত্র কন্যা ঈশা আম্বানি চীনা ফ্যাশন ব্র্যান্ড শেইনকে ফের ভারতের বুকে নিয়ে এসেছেন। 2020 সালের জুনে গালওয়ানে দুই দেশের সেনা সংঘর্ষের পর মোদী সরকার জাতীয় নিরাপত্তা এবং তথ্য গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগের কারণে শেইন অ্যাপকে নিষিদ্ধ করে দিয়েছিল। ফলে শেইনের নতুন অবতারে তাও মুকেশ কন্যার উদ্যোগে দেশে ফিরে আসায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ঈশা আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স রিটেল শেইনের সঙ্গে একটি লাইসেন্সিং চুক্তি করেছে, যার মাধ্যমে রিলায়েন্স ভারতে শেইন ব্র্যান্ডের অধীনে ফ্যাশন পণ্য বিক্রি শুরু করেছে। শেইনের সঙ্গে রিলায়েন্স রিটেইলের এই চুক্তির আওতায় সমস্ত শেইন ব্র্যান্ডের পণ্য ভারতে ডিজাইন এবং উৎপাদিত হবে এবং গ্রাহকের ডেটা ভারতেই সংরক্ষিত রাখা হবে বলে দাবি করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স শেইন ইন্ডিয়া ফাস্ট ফ্যাশন নামে একটি নতুন অ্যাপ চালু করেছে, যা প্রাথমিকভাবে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুতে পণ্য সরবরাহ করবে এবং ভবিষ্যতে সারা দেশে সম্প্রসারিত হবে। বিতর্কিত অ্যাপটি চালু হওয়ার পর প্রথম 2 সপ্তাহে 1 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে এবং এটি অ্যাপ স্টোরের শপিং ক্যাটাগরিতে শীর্ষ 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে। এটিও চীনের একটি স্ট্র্যাটেজিক ডিভিডেন্ড বলা যেতে পারে। মুকেশ কন্যার এই পদক্ষেপ রিলায়েন্স রিটেইলকে ফ্যাশন দুনিয়ায় নিঃসন্দেহে আরও শক্তিশালী করে তুলবে, কিন্তু এমন পদক্ষেপে জাতীয় নিরাপত্তা, স্থানীয় শিল্পের সুরক্ষা এবং চীনা ব্র্যান্ডের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ফিরে আসি চীনে। চীনের প্রধান অস্ত্র সরবরাহের দেশ হলো পাকিস্তান। ফলে তারা যত সংঘর্ষে লিপ্ত থাকবে, J-17 যুদ্ধ বিমান থেকে শুরু করে ড্রোন, রাডার সিস্টেম, মিসাইল এবং সামরিক প্রযুক্তির ততটাই লক্ষ্যলাভ হবে। আন্তর্জাতিক অস্ত্রের বাজারে চীন কিন্তু আমেরিকা, রাশিয়া বাদ দিন ফ্রান্স এবং জার্মানির থেকে এখনো অনেক দুর্বল, কারণ মেড ইন চায়না যুদ্ধাস্ত্র সেইভাবে পরীক্ষিত নয়। ভারত পাকিস্তানের যুদ্ধাঙ্গন চীনের কাছে এমন একটি মল্লভূমি যেখানে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করার সুযোগ পায়। পাকিস্তান এমনিতেই কাঙাল, অর্থশক্তিতে দুর্বল একটা দেশ।
কিন্তু অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মোডে থাকলে ভারতের বাজার এবং ভারতীয় মুদ্রার উপর চাপ বাড়বে, যা ভারতের বৈদেশিক বিনিয়োগে প্রভাব ফেলতে বাধ্য। সেটা যে হয়নি তাও নয়। গত অর্থবর্ষে নিট হিসেবে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই 96% কমে গেছে। 2023-24 আর্থিক বছরে আমাদের এফডিআই এসেছিল 1010 কোটি ডলার, সেখানে গত অর্থবর্ষে তা অভূতপূর্ব হারে কমে দাঁড়িয়েছে 40 কোটি ডলার, যা সর্বনিম্ন। এই নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত আমাদের জাতীয় রাজনীতি। বলতে চাইছি, ভারতে এমন অবস্থা হলেই সেই মৌকায় চীন তাদের অর্থ আর প্রযুক্তির জেরে আঞ্চলিক বাণিজ্য প্রভাব বাড়ায়। পাকিস্তান এবং চীন দুই দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, ফলে কোনো একটা ফ্রন্টে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলেই সেখানে আমাদের সেনা মোতায়েন করতে হয়, যা ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল করে। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বাড়লেই সেই সুযোগে লাদাখ, ডোকলাম, অরুণাচল এলাকায় চীন পাল্টা চাপ তৈরি করতে শুরু করে। উপগ্রহ চিত্র সামনে এলে চীন দুনিয়াকে দেখায় ভারতের সীমানার ভিতরে ঢুকে তারা ভারতের অমুক অমুক গ্রামে সামরিক পরিকাঠামো তৈরি করে ফেলেছে। মোট কথা, ভূ রাজনৈতিক বিভাজন থেকে পুরো দস্তুর ফায়দা তোলে চীন। ভারত ব্যস্ত থাকলেই নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমারে চীনের প্রভাব রাতারাতি বাড়ে। একদিকে যখন অপারেশন সিন্দুর চলছে, চীন তখন অন্যদিকে রাষ্ট্রপুঞ্জ কিংবা ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামে শান্তির বার্তাবাহক হিসেবে আবির্ভূত হতে চেয়েছে। চীনের আসল লক্ষ্যটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠা করা। সেখানে বাধা কে? একমাত্র ভারত। তাই ভারত পাক সংঘর্ষ হলে এক, ভূ রাজনৈতিকভাবে চীন কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ পায়। 2, অস্ত্র বিক্রি করে লাভবান হয়। 3, আন্তর্জাতিক অস্ত্র বাজারে চীনা অস্ত্র শস্ত্রের গ্রহণযোগ্যতা তৈরি হয়। 4, ভারতের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পায়। এবং 5, আঞ্চলিক প্রভাব বিস্তারে এগিয়ে থাকে। চীন একমাত্র প্রতিপক্ষ কাকে মনে করে? সহজ উত্তর, আমেরিকাকে। গত জানুয়ারি মাসে চীনা এআই স্টার্টআপ ডিপসিক তাদের স্বল্প পয়সার প্রযুক্তি দিয়ে বাজারে পা রেখে এনভিডিয়া, চ্যাটজিপিটির মতো মার্কিন টেক জায়ান্টদের পিলে চমকে দিয়েছে। ডিপসিকের ধাক্কায় আমেরিকায় টেক দৈত্যদের শেয়ারে যেই পতনটা হয়েছিল তা ছিল বেনজির। ভারত পাক সংঘর্ষ সম্পর্কে চীনের পিপলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত সিনিয়র কর্নেল ঝৌবৌ বিবিসিকে বলেন, এই আকাশযুদ্ধ ছিল চীনা অস্ত্র শিল্পের জন্য এক বিশাল বিজ্ঞাপন। এর আগে পর্যন্ত যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অস্ত্রের কার্যকারিতা পরীক্ষার কোনো সুযোগ চীনের হয়নি, কিন্তু এই আকাশযুদ্ধের ফলাফল দেখিয়েছে চীনের এমন কিছু ব্যবস্থা রয়েছে যেগুলো তুলনাহীন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, জে-10 যুদ্ধ বিমানের কার্যকারিতা নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই বিমানের নির্মাতা প্রতিষ্ঠান এভিক চেংদু এয়ারক্রাফটের শেয়ারের দাম প্রায় 40% বেড়ে যায়। যদিও এই বক্তব্য বা দাবির সঙ্গে সহমত নয় অস্ত্র বিশেষজ্ঞদের একটা অংশ। যেমন লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইগ বলেছেন, চীনা যুদ্ধ বিমানগুলি প্রকৃতপক্ষে ভারতীয় বায়ুসেনার বিমানগুলি, বিশেষ করে রাফালকে কৌশলে হার মানিয়েছে কিনা তা এখনো নির্ধারণ করা যায়নি। ল্যাডউইগ বলেন, সামরিক কৌশলের সাধারণ নীতি হলো স্থলভাগের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করে আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনীর অভিযানের লক্ষ্য স্পষ্টতই পাকিস্তানকে কোনো সামরিক জবাব দিতে উস্কানি দেওয়া ছিল না। অর্থাৎ অপারেশন সিন্দুরের একমাত্র লক্ষ্যবস্তু যে জঙ্গিদের ঘাঁটি ছিল পাকিস্তানের সামরিক ঘাঁটি এবং সেখানকার নাগরিক ছিল না, ভারতের এই দাবি ন্যায্যতা পাচ্ছে ল্যাডউইগের বক্তব্যে। চীনের জে-10C ফাইটার জেটের এটাই প্রথম পরীক্ষা ছিল। সেখানে ভারতের রাফাল ছিল বহু পরীক্ষায় উত্তীর্ণ। ভারত পাক সংঘর্ষের পরে চীনা অস্ত্র পরীক্ষায় পাশ করে যাওয়ায় ইউরোপের অস্ত্র ব্যবসায়ীরা হতাশ হয়েছে, বিশেষত ফ্রান্স, জার্মানি, তুরস্ক, যারা মূলত সব দেশকে অস্ত্র বিক্রি করে। এছাড়া চীনা অস্ত্রের প্রয়োগে আমেরিকাও হতাশ হওয়ারই কথা। আমরা ভূমিকম্পের সময় দেখি তার এপিসেন্টার এক জায়গায় হয়, কিন্তু কম্পনের অভিঘাত বেশি হয় অন্যত্র। এখানেও তাই হয়েছে। জে-10C ভারত পাকিস্তান সীমান্তের আকাশে লড়েছে, কিন্তু তার ঝটকা বেশি লেগেছে সম্ভবত তাইওয়ান আর দক্ষিণ চীন সাগরে।
চীন তাদের দক্ষিণ পূর্বের দুই দেশ তাইওয়ান এবং ভিয়েতনামকে দমিয়ে রাখতে চাইছে অনেক বছর ধরে। দক্ষিণ চীন সাগরের উত্তরের দেশ তাইওয়ানকে চীন মাঝে মধ্যেই যুদ্ধের হুমকি দেয়। তাইওয়ান স্বাধীন গণতান্ত্রিক দেশ হলেও চীন দাবি করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। আর ভিয়েতনামের সঙ্গে চীনের বিরোধের কারণ দক্ষিণ চীন সাগরের মালিকানা। ওই সমুদ্রের একাধিক দ্বীপপুঞ্জ চীন তাদের বলে দাবি করে, আবার সেই একই দাবি করে ভিয়েতনামও। এই নিয়ে 1979 সালে চীনের সঙ্গে ভিয়েতনামের যুদ্ধও হয়েছিল। স্ট্রিং অফ পার্লস এবং 9 ড্যাশ লাইন এই দুই কৌশলের মাধ্যমে তাইওয়ান, ভিয়েতনাম ছাড়াও চীন আরও যেসব দেশকে ভূ রাজনৈতিক চাপের মধ্যে রাখতে চায় তারা হলো ফিলিপিন্স, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া এবং ভারত। বিশেষ করে একেবারে সাম্রাজ্যবাদী কায়দায় তাইওয়ানকে চীন হংকংয়ের মতো নিজেদের দখলে নিতে মরিয়া। চীন শুধু পেরে উঠছে না, তার অন্যতম কারণ চীনের প্রতিস্পর্ধী প্রতিটি দেশ প্রতি আমেরিকার সমর্থন। ভারত পাক সংঘর্ষে চীনের যে লাভ হয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিভিডেন্ড, মানে কৌশলগত সুবিধা। ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা নিয়ে যত ব্যস্ত থাকবে, চীন সেই সব অঞ্চল জুড়ে নিজের প্রভাব বিস্তারে ততই সুবিধা পাবে। মাথায় রাখুন, চীনের মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিপত্তি কমানো। ভারত পাক দ্বন্দ্ব বাড়লে সেটা তাদের লক্ষ্য পূরণে পরোক্ষে সহায়তা করবে। পাকিস্তানের বালুচিস্তান এবং গিলগিট বালতিস্তানের মধ্যে দিয়ে চীন তাদের উচ্চাকাঙ্ক্ষী চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি প্রকল্প গড়ে তুলছে। প্রায় $60 বিলিয়ন, মানে প্রায় 51 লক্ষ কোটি টাকা সেখানে লগ্নি করছে চীন। চীনের এই করিডোর প্রকল্প ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ, কারণ এই পথ কাশ্মীরের বিতর্কিত অঞ্চলের ভেতর দিয়ে গেছে। এর পাশাপাশি সিপিইসি প্রকল্পের অংশ হিসেবে পাকিস্তানের বালুচিস্তানে আরব সাগরের উপর গদর বন্দর তৈরি করেছে চীন। এই কাজটা শেষ করতে পারলেই মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের দূরত্ব অনেকটা কমে যাবে। বালুচের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো চীনা অফিসারদের অপহরণ ইত্যাদি নানাভাবে গদর বন্দরের তীব্র বিরোধিতা চালিয়ে যাচ্ছে। গদর বন্দরকে নয়াদিল্লিও ভালো চোখে দেখছে না। এই অবস্থায় ভারত যদি পাকিস্তান নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকে, তাহলে গদর বন্দর তৈরির কাজটা চীন সহজেই চালাতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধংদেহী মেজাজে থাকলে চীনের লাভই লাভ। ভারতকে পাকিস্তানের পাশাপাশি চীনকেও সর্বক্ষণ নজরে রাখতে হয়। কিন্তু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বা উত্তেজনা যতটা বাড়বে, সেই ফ্রন্টে জয়ী হতে ভারতের প্রতিরক্ষা ব্যয় তত বাড়বে। মোট কথা, দক্ষিণ এশিয়ার ভারতের মনোযোগ বিভক্ত হয়ে যাবে। এটা হলেই ভারতের অর্থনৈতিক ভারসাম্য এবং উন্নয়ন বাধাগ্রস্ত হবেই, যা দিনের শেষে চীনের স্বার্থকেই পূরণ করবে। ভারতও চীনের এই খেলাটা খুব ভালো বোঝে এবং সেই মতো পাল্টা স্ট্র্যাটেজিতে খেলে। অপারেশন সিন্দুর পর্বে চীন খোলাখুলি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। শুধু এবারই নয়, ভারতের শত বিরোধিতা সত্ত্বেও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে বারবার চীন বলেছে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদতদাতা দেশ নয়। চীনের এমন দরদের মূল কারণ পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রযুক্তির বড় অংশই চীনা সরবরাহে নির্ভরশীল। তাই ভারতের মাটিতে সেই সবরমতী আশ্রমেই হোক বা মহাবালেশ্বরে, চীনা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সঙ্গে একই দোলনায় দুললেও চীন পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে সক্রিয়। সাম্প্রতিক অতীতেই চীনা আগ্রাসনকে কেন্দ্র করে পূর্ব লাদাখ, গালওয়ান ইত্যাদি সীমান্তে চীন এবং ভারতীয় সৈন্য মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে। পাকিস্তানের মদতে পুষ্ট সন্ত্রাস দমনের প্রশ্নে ভারতের বিশাল কর্মযজ্ঞ কোথায় গিয়ে শেষ হবে, চীন কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে, অন্যদিকে আমেরিকার অবস্থান কি থাকবে, সবটাই সময় বলবে। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।